আব্বু এসো রাজু। আব্বু তুমি যার সাথে পরিচিত হতে চেয়েছিলে এই সেই রাজু। রাজু আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি মিয়া তুমি যাও। আচ্ছা হুজুর। নিশাত মামনি তুমি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আমি ততক্ষণে রাজুর সঙ্গে আলাপ করি। ওকে আব্বু। বাসায় কে কে আছেন? মা আর একমাত্র ছোট বোন। তোমার প্রফেশন? এখন কি করছো? লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি। তাহলে সংসার চলছে কিভাবে? মা প্রফেসরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। ও তার মানে গরিব। আচ্ছা নিশাত যে তার কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তা নিশ্চয়ই তোমার জানা আছে। জি। নিশাতকে তুমি ভালোবাসো? জি। বাহ চমৎকার। 4 বন্ধ প্রফেসরি করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অতি কষ্টে সংসার চালাচ্ছে, আর সেই ছেলে তুমি কিনা বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ। বাহ। তোমাদের মতো ছেলেরা বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরির সন্ধ্যা বড়লোক হওয়ার লোভে অর্থ সম্পদশালী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। চৌধুরী সাহেব আপনি ভুল বলছেন। আমি অর্থ প্রতিপত্তির লোভে আপনার মেয়েকে ভালোবাসিনি। আমি তোমাকে বখাবার পথ করে দিচ্ছি। আমি তোমাকে ব্যবসার জন্য টাকা, প্রচুর টাকা দেব, কিন্তু শর্ত একটাই, তুমি নিশাতের জীবন থেকে সরে দাঁড়াবে। মাফ করবেন চৌধুরী সাহেব, আপনি হয়তো টাকা দিয়ে গোটা দেশটাকেই কিনতে পারবেন, কিন্তু এই রাজুর ভালোবাসাকে আপনার সমস্ত রক্তের বিনিময়েও কিনতে পারবেন না। সাহেব আমি আমার শিক্ষা থেকে এইটুকু জেনেছিলাম, যারা বংশীয়ভাবে সম্পদশালী তাদের মন নাকি হয় সমুদ্রের মতো বিশাল। আজ আপনার আচরণ আমার সেই ধারণাকে ভুলে পরিণত করেছে। যাবার আগে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, আমি আপনার মেয়ের জীবন থেকে দূরে সরে দাঁড়াবো। দাও রাজু, আমি তোমার সাহসের তারিফ করি, কারণ আজ পর্যন্ত চৌধুরীর চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি, আর আজ তুমি অনেকটা বলেছেন, আরো কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই, আমি তোমার মতো সৎ সাহসী বুদ্ধিমান ছেলেকেই খুঁজছিলাম। আব্বু রাজুকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউতে যখন পাশ করেছে তখন রাজুকে তো পছন্দ হতেই হবে। মতি মিয়া। হুজুর। রাজুকে আগামী কাল থেকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে করিম বসকে একটু শান্তি দিতে চাই। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, বাবার ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব তো ছেলেকেই বুঝে নিতে হয়। তাছাড়া নিশাত দেশের বাইরে গেলে আমাকে কে দেখবে? ঠিক আছে, তোমার ছেলে হতে আপত্তি থাকলে আব্বুকে সরাসরি বলে দাও। রাজুর আপত্তি থাকবে মানে? ওকে পারতেই হবে। এখন থেকে না পারলে ভবিষ্যতে কি করবে? তাছাড়া আমি তো রাজুকে অনুগ্রহ করছি, বরং রাজু যদি অনুগ্রহ করে। হ্যাঁ আপনি কি বলছেন? হিসাবে প্রায় 5 কোটি টাকার গরমিল। চিফ অ্যাকাউন্টেন্ট সাহেব, আমার চেম্বারে একটু আসুন।
আসসালামু আলাইকুম স্যার। বসুন। এই দেখুন, বিভিন্ন সময় কোম্পানি ব্যাংক থেকে প্রায় 5 কোটি টাকা নগদ তুলেছে, কিন্তু টাকাগুলো কোন খাতে খরচ হয়েছে লেজার বুকে তার কোনো হিসাব নেই। স্যার, এই টাকা ব্যয়ের ব্যাপারে এমডি বক্স সাহেবই বলতে পারবেন। চিফ অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি বলতে পারছেন না? এই কোম্পানিতে চাকরি করছেন কেন? যান, এমডি সাহেবকে গিয়ে বলুন আমি 5 কোটি টাকার হিসাব চেয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হোয়াট? সামান্য একটা কর্মচারী আসতে না আসতেই আমার কাছে টাকার হিসাব চেয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। রাজু, চিফ অ্যাকাউন্টেন্টের কাছে শুনলাম তুমি নাকি আমার কাছে 5 কোটি টাকার হিসাব চেয়েছো? জি স্যার। মিস্টার রাজু, ব্যবসা বাণিজ্যের কিছুই তুমি বোঝো না, তাই ব্যবসার টাকা পয়সার হিসাব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু স্যার, এতগুলো টাকা? মিস্টার রাজু, যে বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে একটি টাকারও হিসাব চাইনি, আর তুমি কিনা তার প্রতিনিধি হয়ে, আই মিন একজন সামান্য কর্মচারী হয়ে আমার কাছে টাকার হিসাব চাইছো? স্যার, চৌধুরী সাহেব আমাকে সমস্ত ব্যবসার আয় ব্যয়ের হিসাব আপ টু ডেট করতে বলেছেন। এই দায়িত্ব পালন করার জন্য কোম্পানিতে একজন হিসাব রক্ষক আছে। সেটা আমি জানি, তাই আপনার বন্ধু চৌধুরী সাহেবের প্রতিনিধি হয়ে সমস্ত ব্যবসার হিসাব অডিট করার অধিকার আমার আছে। রাজু, মামুন চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে তিলে তিলে যে বিশ্বাসের প্রাসাদ আমি গড়ে তুলেছি, আমি আশা করব সেই প্রাসাদে চির ধরার চেষ্টা তুমি করবে না। ওয়েল, বিশ্বাসের প্রাসাদ যে গড়ে তোলে তাকেই কিন্তু রক্ষা করতে হয়, আর প্রাসাদের ভিত যদি শক্ত হয় তাহলে সেই প্রাসাদের চির ধরা তো দূরের কথা, দেয়ালেও আঁচল লাগতে পারে না। মামুন এন্ড করিম গ্রুপের ভিত অনেক শক্ত, তুমি এখানে ঢিল ছুটতে চেষ্টা করো না, সেই ঢিল তোমার গায়ে লাগবে। আপনি আমাকে ভকাচ্ছেন? আপনিও জেনে রাখুন, অন্যায়ের বিরুদ্ধে ঢিল ছোড়াই আমার নীতি, আর যদি ঢিল ছুটতেই হয় তাহলে শক্ত হাতেই ছুড়ব। রাজু, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। রাজু, আমার আব্বুকে খুন করেও তোমার স্বাদ মেটেনি, আজ গুন্ডা নিয়ে এসেছো আমাকে খুন করতে। তুমি আমাকে বারবার ভুল বুঝছো নিশাত। তোমার বাবার বন্ধুত্বের সুযোগ নিয়ে করিম বক্স তোমার বাবার বুকের রক্ত চুষে খেয়েছে, আর তাকে তুমি আজও শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছো। আমার ভালোবাসাকে অপমান করছো। তোমার এই মিথ্যে ভাষণ দিয়ে আমার মন ভরাতে পারবে না রাজু। তুমি আমার বিষয় সম্পত্তি লুটে নেবার জন্য আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে আমার আব্বুকে খুন করেছো। মিথ্যে, মিথ্যে, তোমার ধারণা সম্পূর্ণ মিথ্যে। নিশাত, নিশাত, আমি তোমার বাবাকে খুন করিনি, আমি খুনি নই, আমি খুনি নই। রাজু, সত্য যতই নিষ্ঠুর হোক না কেন আদালতেই সত্য মিথ্যার প্রমাণ হবে। নিশাত, লেটস মুভ, চলো। রাজু, রাজু! করিম বক্স, তুই আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, আমার মা বোনকে কেড়ে নিয়ে আমাকে এতিম করে দিয়েছিস। আমি তোর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তোকে নিঃস্ব করে রাস্তায় এনে দাঁড় করাবো, তারপর তোকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। না রাজু, না। প্রতিহিংসার বশবর্তী হয়ে তুমি আইনকে নিজের হাতে তুলে নিও না। মৌরি, তুমি এখানে এলে কি করে? রাজু, আমাকে ভয় পাবার কিছু নেই। রাজু, আমি শুধু এইটুকু বলতে চাই, তুমি এভাবে নিজেকে আড়াল করে রেখো না, আইনের মুখোমুখি দাঁড়িয়ে সত্যকে প্রকাশ করো। মৌরি, তুমি কোন আইনের কথা বলছো? যে আইন অসহায় মানুষের আত্মচিৎকার শুনেও নীরব থাকে, যে আইন বিত্তশালীদের বৃত্তের কাছে বিক্রি হয়ে যায়, সে আইনের কথা বলছো? না রাজু, না। আইন কারোর ইচ্ছে মতো চলে না, আইন চলে তার নিজস্ব গতিতে। তাই যদি হয় তাহলে তোমার আইন পারবে আমার মা বোনকে ফিরিয়ে দিতে? পারবে আমার সুন্দর জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবে না। রাজু, জীবন প্রদীপ যার একবার নিভে যায়, সেই প্রদীপের আলো আর কখনোই জ্বলে না, কিন্তু যারা মানুষের জীবন কেড়ে নেয়, আইন সেসব খুনিদের শাস্তি দেয়। আইন সবার জন্য সমান। হ্যাঁ রাজু, হ্যাঁ, বিত্তশালী প্রভাবশালীরা কখনো আইনের ঊর্ধ্বে নয়। মৌরি, হ্যাঁ রাজু, আমি চাই তুমি আইনের কাছে আত্মসমর্পণ করে আদালতে দাঁড়াবে। আমি তোমার হয়ে আদালতে লড়বো। তোমার দেওয়ার তথ্য মতো
আমি প্রমাণ করে ছাড়বো তুমি নির্দোষ। কিন্তু মৌরি, কোনো কিন্তু না রাজু, আমি তোমাকে তোমার নিশাতের ভালোবাসার কসম দিয়ে বললাম তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। হ্যাঁ মৌরি, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমি আদালতে চিৎকার করে বলবো আমি খুনি নই, আমি খুনি নই, আমি খুনি নই। কি ব্যাপার? মামুন অ্যান্ড করিম কোম্পানির প্রায় 5 কোটি টাকা আত্মসাতের আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় জনাব করিম বক্সকে বাংলাদেশ দণ্ডবিধি 304 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। মামুন চৌধুরীর খুনের সাথে করিম বক্সের আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খুনের মামলা হতে মিস্টার করিম বক্সকে অব্যাহতি দেওয়া হলো। অপর আসামি মামুন চৌধুরী হত্যাকারী হিসেবে আসামি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারায় তাকে মৃত্যুদণ্ড। অর্ডার অর্ডার! না হুজুর, না হুজুর, রাজু মামুন চৌধুরী খুনি নয়। ওই করিম বক্স মামুন চৌধুরীকে আমার চোখের সামনে খুন করেছে। করিম বক্স? ওই চাকরের বাচ্চা চাকর, তুই আজও বেঁচে আছিস? হ্যাঁ করিম বক্স, হ্যাঁ, তোকে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আমি আজও বেঁচে আছি। আরে রাখ! শয়তানকে ফাঁসি দেয়া এত সহজ নয়। চৌধুরীকে যেভাবে খুন করেছিলাম সেইভাবে আজ আমি তোদের দুজনকে খুন করব। আমাদেরকে খুন করার আগে তোদের মতো সমাজের শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সমাজের শত্রুদের হাত বড়ই শক্ত এসিপি নিশাত, বড়ই শক্ত।
निशात राजू স্বর্গের সুর